কিরকম নির্যাতন, কিরকম হামলা, কিরকম অত্যাচার চালানো হয়েছে তা স্পষ্টভাবে প্রতিফলন হবে। আপনারা জানলে ভাবলেন ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরে প্রতিটা রাতে দাউ দাউ করে বাবু ঘরে চলেছে, প্রতিটা দিনে আমাদের মন্দির ভেঙেছে, আমাদের লক্ষ লক্ষ সংখ্যালঘু পরিবার এই বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার না করার কারণে সেই তথ্যগুলো কখনোই প্রকাশ্যে আসে নাই। আমরা যখন সাধারণ সংখ্যালঘু শিক্ষার্থীরা সেই সকল ঘটনা সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম, তখন সবাই বলেছে ওগুলো গুজব, ওগুলো গুজব, বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছে। আমি আপনার এখানে সংখ্যালঘু সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা বলুন আমরা কি ভালো আছি? আমরা কি ভালো আছি? প্রথমে একটি রিপোর্ট করেছিল 5 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে 1000-এর অধিক সংখ্যালঘু পরিবার হামলার শিকার হয়েছে। আপনারা চিন্তা করুন, আমি যে দেবতাকে আমার পরিবারতান্ত্রিক নিয়মে আমার ধর্মীয়রীতি অনুযায়ী আমি যে দেবতাকে, আমি যে কালিমাকে, আমি যে দুর্গামাকে দেবতা মনে করে, আমার ঈশ্বর মনে করে আরাধনা করি, আমার চোখের সামনে সেই মন্দির ভাঙচুর হয়েছে। আমি দেখেছি সহ্য করতে না পারে নিরাপত্তাহীনতার ভোগে সে দেশ ছাড়তে গিয়ে বাজারে অনুমতি গিয়ে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে মারা গেছে। এই জয়ন্ত কর্মের এবং এই জয়ন্ত সিংহের মৃত্যুর জন্য কারা দায়ী? আজকে সবাই বলতেছে বিএসএফ দায়ী। আমরা অবশ্যই মনে করি ভারতের বিএসএফ অবশ্যই দায়ী। তাদের গুলি করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের হত্যার কোনো অধিকার নেই। তারা আইনগত ব্যবস্থা দিতে পারত। তারা আমার সকল মিডিয়া কর্মী ভাইকে দৃষ্টি আকর্ষণ করতে চান, আপনারা ইনভেস্টিগেট করুন, আপনারা তদন্ত করুন, আপনার সত্যটাকে উপস্থাপন করুন। এই জয়ন্ত কর্ম, এই জয়ন্ত সিংহ কেন দেশ চালানো হয়েছে, কেন দেশ চালাতে চেষ্টা করেছে? আপনারা জানেন স্বর্ণের একটা ছোট্ট মেয়ে ওই বর্ডার ক্রস করতে গিয়ে মারা গেছে। সেই স্বর্ণেরায় কেন তার মায়ের সাথে ওই দেশ ছেড়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছে? সেই কারণগুলো আপনি খুঁজে বের করুন। আপনার সরকারকে বলুন যে আমাদের দেশের সংখ্যালঘুরা ভালো নেই। আমি আমার জায়গা থেকে স্পষ্টভাবে বলি, সরকার পতনের পর 6 তারিখ পর্যন্ত আমি আমার ক্যাম্পাসে ছিলাম, কিন্তু 6 তারিখের পর আমার বাড়ি থেকে আমাকে বলা হয়েছে যে বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আমরা দেশে থাকবো না। আমার গ্রাম, আমার এলাকা, আমার জেলার মানুষ, আমার পাশের জেলার মানুষ, আমার আত্মীয় স্বজন সবাই দেশ ছাড়ার জন্য সর্বপ্রকার প্রস্তুতি নিয়েছিল। আমার ছোটবেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় করে তাকে নিয়ে আসা হয়েছে শুধু দেশ ছাড়ার কারণে। আমি এবং আমার ছোটবেলা সেদিন আমার পরিবার, আমার বংশের সবাইকে বলেছিলাম এই বাংলাদেশটা আমাদের, এবং কোনো অন্যায়, কোনো নির্যাতন সহ্য করে আমি এই বাংলাদেশ ছেড়ে যাবো না। এই বাংলাদেশটা কোনো বিশেষ ধর্মের না, এই বাংলাদেশটা কারো বাপের না, এই বাংলাদেশটা কোনো রাজনীতি করেন না। এই বাংলাদেশটা আমাদের সমাজ। এখানে আমাদের মুসলিম ভাইয়েরা থাকবে, এখানে আমাদের হিন্দু ভাইয়েরা থাকবে, এখানে আমাদের খ্রিস্টান ভাইয়েরা থাকবে, এখানে আমাদের বৌদ্ধ ভাইয়েরা থাকবে, এখানে আমাদের আদিবাসীরা থাকবে। এই বাংলাদেশটাকে একটি অসাম্প্রদায়িক চেতনা পরিশ্রমহীন সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের বাড়িঘরে হামলা করার পরে, আমাদের মন্দিরে হামলা করার পরে যখন আমরা দুর্বৃত্তকারীদের আমাদের সেনাবাহিনীদের হাতে, সেনাবাহিনী ভাইদের হাতে তুলে গিয়েছিলাম, যখন আমাদের পুলিশ ভাইদের হাতে তুলে গিয়েছিলাম, করার পরে তারা বলেছিল যে তারা অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় তুলে নিয়ে যাওয়ার পরে তারা বলে এরা নাকি পাগল। শুধুমাত্র পাগলের দোহাই দিয়ে সেই সকল তথাকথিত দুর্বৃত্তকারীদের তারা ছেড়ে দিয়েছে। আমি সেনাবাহিনী ভাইদের বিশেষ অনুরোধ করছিলাম সেই সময়, স্যার আপনার প্লিজ আপনারা ইনভেস্টিগেট করুন,
আমাদের সংখ্যালঘুদের উপর হামলা করে, আমাদের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে, আমাদের অসাম্প্রদায়িক এবং বৈশ্বিক নির্যাতনকে যারা বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা এদের পিছনে দায়ী। সেই সকল দায়ী, সেই সকল ইন্ধন দাতা ব্যক্তিকে খুঁজে বের করুন।